রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকারের একটি মাত্র মাস্টার স্ট্রোক, আর তাতেই সম্পূর্ণ গ্লোবাল ইকোনমিতে শোরগোল পড়ে গেছে। মাত্র 24 দিনের মধ্যে 35,000 কোটি টাকার বেশি ফরেন ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ সোজা ঢুকেছে ভারতের বাজারে। আগামী কয়েক মাসের মধ্যে $70 বিলিয়ন বা তারও বেশি অর্থ ভারতের অর্থনীতিতে আসতে চলেছে। কোন জাদু বলে বিশ্বের তাবড় তাবড় গ্লোবাল ইনভেস্টমেন্ট হঠাৎ করে ভারতের বাজারে নিজেদের পকেট উজাড় করে দিচ্ছে? নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডের প্রথমেই আমরা আসল খবরটার দিকে নজর রাখব। অত্যন্ত সানন্দের সঙ্গে জানাচ্ছি যে আরবিআই এবং ভারত সরকারের যুগান্তকারী কিছু পলিসির কারণে ইন্ডিয়ান ইকোনমিতে এক অবিশ্বাস্য ফরেন ইনফ্লো দেখা যাচ্ছে। এই বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত এখনো পর্যন্ত ভারতের বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র 15,000 কোটি টাকার আশেপাশে। সেখানে শুধুমাত্র জুনের প্রথম 24 দিনেই 20,722 কোটি টাকার নতুন বিনিয়োগ এসেছে। সব মিলিয়ে এই পরিসংখ্যান 35,000 কোটি টাকা পার করে গেছে। শুধু তাই নয়, এনআরআই বা অনাবাসী ভারতীয়দের জমানো ফরেন কারেন্সি বা ইউএস ডলার্স যাতে ভারতের ব্যাংকিং সিস্টেমে আরও বেশি করে আসে, তার জন্য আরবিআই স্পেশাল কিছু নিয়ম লাগু করেছে। আর এই পদক্ষেপের ফলে সব মিলিয়ে প্রায় $70 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্রজেক্ট করা হচ্ছে। এখন এই খবরটা শোনার পর আপনাদের মনে স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন জাগতে পারে। বিশ্বের বড় বড় গ্লোবাল ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা সাধারণত খুব মেপে পা ফেলে, তারা হঠাৎ করে জুনের প্রথম সপ্তাহ থেকে ভারতের প্রতি এত বেশি আগ্রাসী হয়ে উঠল কেন? আরবিআই কি এমন নিয়ম পরিবর্তন করলো যাকে অর্থনৈতিক মহলে মাস্টার স্ট্রোক বলা হচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই বিপুল পরিমাণ ইউএস ডলার ভারতের বাজারে এলে সাধারণ মানুষের কী লাভ? কিভাবে এই পদক্ষেপ আমাদের ইন্ডিয়ান রুপি বা ভারতীয় মুদ্রাকে শক্তিশালী করবে? আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই আমাদের বুঝতে হবে এই যে হাজার হাজার কোটি টাকা ভারতের বাজারে আসছে, এটা ঠিক কোন রাস্তা দিয়ে আসছে। অর্থনীতিতে একে বলা হয় ফার রুট বা ফুললি অ্যাক্সেসিবল রুট। সহজ ভাষায় বলতে গেলে, একটা দেশের সরকার যখন নিজেদের উন্নতির জন্য, যেমন রাস্তাঘাট, পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য বাজার থেকে টাকা তোলে, তখন তারা গভর্নমেন্ট বন্ড ইস্যু করে। বিদেশি বিনিয়োগকারীরা এই বন্ড কেনে এবং তার বদলে তারা সুদ পায়। আগে নিয়ম ছিল যে বিদেশি বিনিয়োগকারীরা বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স চাইলেই যথেচ্ছ পরিমাণে ভারতের বন্ড কিনতে পারত না। এর উপর অনেক রেস্ট্রিকশন ছিল, কোটা সিস্টেম ছিল। কিন্তু 2020 সালে ভারত সরকার ফার বা ফুললি অ্যাক্সেসিবল রুট নিয়ে আসে, যেখানে বলা হয় যে কিছু নির্দিষ্ট বন্ডে ভারতীয়রা যত খুশি ইনভেস্ট করতে পারে। কিন্তু আসল চমকটা এলো এই বছর। সরকার এবং আরবিআই ঘোষণা করলো যে এখন থেকে 50 বছর, 30 বছর বা 40 বছরের মতো আলট্রা লং টেনিওর বন্ডগুলোতেও বিদেশিরা নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারবে। দীর্ঘমেয়াদী এই ইনভেস্টমেন্ট দেশের অর্থনীতির জন্য সবথেকে বেশি সুরক্ষিত। আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, তার হেডলাইনে লেখা আছে এফপিআই ট্যাক্স এক্সেমশন অন G6, হোয়াট চেঞ্জেস অ্যান্ড হোয়াট ইট মিনস। অর্থাৎ এখানে পরিষ্কার বলা আছে যে ভারত সরকার ফরেন ইনভেস্টরদের জন্য ট্যাক্স এক্সেমশন বা ট্যাক্স ছাড়ের ঘোষণা করেছে। আগে বিদেশিদের এই বন্ড থেকে পাওয়া সুদের ওপর 20% ট্যাক্স এবং ক্যাপিটাল গেইনের ওপর 12.5% ট্যাক্স দিতে হতো। সরকার এখন সেটা পুরোপুরি মুকুব করে দিয়েছে। অর্থাৎ ভারত সরকারের বন্ড কিনলে বিদেশিদের কোনো ট্যাক্স দিতে হবে না। এই একটা ঘোষণাতেই গ্লোবাল মার্কেটে ভারতের বন্ড অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ ট্যাক্স না থাকার অর্থ হলো প্রফিট মার্জিন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়া। আর ঠিক এই কারণেই জুনের প্রথম সপ্তাহ থেকেই হুড়মুড় করে হাজার হাজার কোটি টাকার ফরেন ক্যাপিটাল ভারতের বাজারে ঢুকতে শুরু করেছে। ট্যাক্স ছাড় তো গেল একটা দিক, কিন্তু আরবিআই এর তুনে আরও একটা ব্রহ্মাস্ত্র ছিল। এর নাম হলো FCNR ব্যাংক ডিপোজিট। এটা বুঝতে গেলে আপনাকে খুব সাধারণ একটা জিনিস বুঝতে হবে। ভারতের যারা বিদেশে থাকেন, অর্থাৎ যারা এনআরআই, তারা যখন দেশের ব্যাংকে টাকা পাঠান বা দেশের ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, সেটা সাধারণ টাকার অঙ্কে হয় না, সেটা হয় ইউএস ডলার্সে। আগে সমস্যা ছিল যে বিদেশি মুদ্রাকে ভারতীয় মুদ্রায় পরিবর্তন করে ব্যাংকে রাখার সময় ব্যাংকগুলোকে একটা হিডিং কস্ট বা ঝুঁকি সামলানোর খরচ দিতে হতো, যা প্রায় 2 থেকে 3% কাছাকাছি। এর ফলে ব্যাংকগুলো এনআরআইদের খুব বেশি ইন্টারেস্ট রেট বা সুদের হার অফার করতে পারতো না।
কিন্তু এবার আরবিআই সোজা ময়দানে নেমে বলল, তোমাদের সমস্ত হিডিং কস্ট আমরা নিজে বহন করব। তোমরা শুধু এনআরআইদের বেশি করে সুদের হার অফার করো, যাতে তারা ভারতের ব্যাংকে বেশি করে ইউএস ডলার জমা রাখে। আপনারা স্ক্রিনে যে খবরটি দেখছেন সেটা এই মাস্টার স্ট্রোকের প্রমাণ। এখানে হেডলাইনে লেখা আছে, আরবিআই কভার্স এনআরআই হিডিং কস্ট ইজ ইয়োর এফসিএনআর ওর্থ ইট। আরবিআইয়ের এই ঘোষণার পর ভারতের বড় বড় ব্যাংক যেমন এসবিআই, এইচডিএফসি থেকে শুরু করে ছোট ব্যাংকগুলো রাতারাতি তাদের এফসিএনআর সুদের হার বাড়িয়ে 6 থেকে 7% করে দিয়েছে। যেখানে আমেরিকান ব্যাংকগুলোর সুদের হার অনেক কম, সেখানে ভারতের ব্যাংকগুলো এত বেশি সুদ দেওয়ায় এনআরআইরা তাদের জমানো ইউএস ডলার ভারতের ব্যাংকে জমা করতে শুরু করেছে। এই দুটি পদক্ষেপের ফলে ভারতের অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে তা শুনলে আপনি অবাক হবেন। ইকোনমিক এক্সপার্টদের মতে এফসিএনআর রুট দিয়ে ভারতের বাজারে অন্তত $30 বিলিয়ন আসতে চলেছে। এক্সটার্নাল কমার্শিয়াল বোরোয়িং বা বাইরের থেকে নেওয়া ঋণের মাধ্যমে আসবে আরও $20 বিলিয়ন, আর বাকি $20 বিলিয়ন আসবে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা সরকারি বন্ডের মাধ্যমে। সব মিলিয়ে প্রায় $70 বিলিয়ন ভারতের অর্থনীতিতে ইনজেক্ট হতে চলেছে। আপনারা যদি ডেটা দেখেন তবে বুঝতে পারবেন যে মে মাস পর্যন্ত যেখানে ইনভেস্টমেন্ট আটকে ছিল, জুনে এই নিয়মগুলো বদলানোর পর প্রথম 24 দিনেই প্রায় $4 বিলিয়ন ভারতের বাজারে ঢুকে গেছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো পারফেক্ট জিওপলিটিক্স এবং ইকোনমিক পলিসির মেলবন্ধন। সরকার বুঝতে পেরেছিল যে গ্লোবাল সাপ্লাই চেন এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের বিপুল পরিমাণ ফরেন ইনভেস্টরদের প্রয়োজন, আর ঠিক সেই সময়ে এই নিয়মগুলো আনা হলো। স্ক্রিনের এই খবরটি লক্ষ্য করুন। এখানে স্পষ্ট করে বলা হয়েছে কিভাবে বিদেশি ইনভেস্টরদের এই ট্যাক্স ছাড়ের কারণে ভারতের দিকে তারা ঝুঁকছে। এটা শুধু একটা সাময়িক লাভ নয়, এই ইনভেস্টমেন্টগুলো আসছে দীর্ঘমেয়াদী এবং লং টার্মের জন্য। 15 বছর 30 বছরের জন্য যখন বাইরের দেশের থেকে টাকা আমাদের দেশে আসে, তখন সেই টাকা দিয়ে ভারত সরকার নিশ্চিন্তে দেশের বড় বড় প্রজেক্টগুলো শেষ করতে পারে। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই সব থেকে বড় প্রশ্নটা জাগতে পারে, এই যে এত বিলিয়ন বিলিয়ন ইউএস ডলার ভারতের মাটিতে ঢুকছে, এতে সাধারণ মানুষের বা দেশের আখেরে কি ফায়দা? এর উত্তর লুকিয়ে আছে ইকোনমিক্সের খুব সাধারণ অথচ অত্যন্ত শক্তিশালী একটা নিয়মে, যাকে বলা হয় সাপ্লাই চেন ডিমান্ড বা যোগান ও চাহিদার তত্ত্ব। গত কয়েক মাস ধরে গ্লোবাল মার্কেটে নানা রকম অস্থিরতা, আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের পলিসি এবং বিশ্বজুড়ে চলা নানাবিধ অশান্তির কারণে আমাদের ইন্ডিয়ান রুপি বা টাকার দাম ইউএস ডলারের তুলনায় বেশ চাপে ছিল। কিন্তু যখন এই $70 বিলিয়ন ভারতের বাজারে ঢুকবে, তখন দেশের ভেতরে ডলারের সাপ্লাই বা যোগান হু হু করে বেড়ে যাবে। বাজারের চিরন্তন নিয়ম অনুযায়ী যখন কোনো জিনিসের যোগান বা সাপ্লাই বেড়ে যায়, তখন তার চাহিদা আপনি আপ কমে যায় এবং দামও পড়তে থাকে। ভারতের বাজারে ঠিক এটাই হতে চলেছে। ডলারের সাপ্লাই বাড়ার কারণে ডলারের দাপট কমতে শুরু করবে এবং উল্টো দিকে আমাদের ইন্ডিয়ান রুপি বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হয়ে উঠবে। টাকার দাম শক্তিশালী হওয়ার সবথেকে বড় ফায়দাটা আমরা পাবো আমাদের ইম্পোর্ট বিল বা আমদানির খরচে। আপনারা জানেন যে ভারত তার প্রয়োজনীয় ক্রুড অয়েল বা জ্বালানি তেলের প্রায় 85%ই বিদেশ থেকে আমদানি করে এবং এই বিশাল কেনাকাটার পেমেন্ট আমাদের ইউএস ডলারে করতে হয়। টাকার দাম বাড়লে একই পরিমাণ তেল কিনতে আমাদের আগের থেকে অনেক কম টাকা খরচ করতে হবে, অর্থাৎ বিদেশ থেকে তেল কেনার অনেকটা সস্তা হয়ে যাবে, আর এর সরাসরি প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে। অপরিশোধিত তেলের দাম কমলে দেশের ভেতরে পেট্রোল ডিজেলের দামও নিয়ন্ত্রণে থাকবে, আর পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকার অর্থ হলো ট্রান্সপোর্টেশন বা পণ্য পরিবহনের খরচ কমে যাওয়া। চাল, ডাল, সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তখন সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে এবং দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে খুব সহজেই আটকে দেওয়া যাবে। দ্বিতীয়ত, আরবিআইয়ের কাছে থাকা ফরেক্স রিজার্ভ বা বিদেশি মুদ্রার ভাণ্ডার এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। জিওপলিটিক্সের দুনিয়ায় কোনো দেশের অর্থনীতি কতটা মজবুত তা মাপা হয় তার ফরেক্স রিজার্ভ দিয়ে। গ্লোবাল ক্রাইসিস, যুদ্ধ বা অন্য কোনো আন্তর্জাতিক বিপদের সময় এই মজবুত ফরেক্স রিজার্ভই একটা দেশের অর্থনীতির জন্য নিরাপত্তার চাদর হিসেবে কাজ করে। বিদেশি মুদ্রার ভাড়ার যত শক্ত হবে, বহির্বিশ্বের কোনো অর্থনৈতিক ধাক্কা ভারতকে ততটাই কম প্রভাবিত করতে পারবে। তৃতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমাদের ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটি বা নগদ অর্থের যোগান বৃদ্ধি। এই বিপুল পরিমাণ বিদেশি অর্থ যখন আমাদের দেশীয় ব্যাংকিং সিস্টেমে ঢুকবে,
তখন ব্যাংকগুলোর হাতে প্রচুর পরিমাণ নগদ মূলধন চলে আসবে। ব্যাংক তো আর টাকা ফেলে রাখবে না, তখন তারা দেশের ছোট বড় ব্যবসায়ী, শিল্পপতি এবং সাধারণ মানুষকে অনেক সহজে এবং তুলনামূলক কম সুদে বিজনেস লোন, হোম লোন বা অন্যান্য ঋণ দিতে পারবে। দেশের ভেতরে যখন ব্যবসায়ীরা সহজে মূলধন পাবে, তখন তারা নতুন নতুন প্রজেক্ট শুরু করবে, ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবে এবং ব্যবসার প্রসার ঘটবে। আর ব্যবসা বাড়লে স্বাভাবিকভাবেই দেশের ভেতরে লক্ষ লক্ষ নতুন এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ বিদেশি অর্থের এই স্রোত শুধুমাত্র সরকারের ফান্ডেই আটকে থাকবে না, দেশের একেবারে সাধারণ মানুষের ঘরেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আর্থিক সচ্ছলতা নিয়ে আসবে। সবশেষে একটা কথা বলতেই হয়, ভারতের অর্থনীতি এখন আর কোনো শর্ট টার্ম বা ভোলাটাইল পোর্টফোলিও ফ্লোয়ের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ আগে যেমন বিদেশিরা শেয়ার বাজারে টাকা লাগাতো আর একটু বিপদ দেখলে টাকা তুলে নিয়ে পালাতো, এখন আর সেটা হবে না। কারণ FCNR ডিপোজিট বা লং টার্ম গভর্নমেন্ট বন্ডে যে টাকাগুলো আসছে সেগুলো 5, 10, 15 বা 30 বছরের জন্য লক হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের অর্থনীতিতে এক অভূতপূর্ব স্টেবিলিটি বা স্থায়িত্ব আসতে চলেছে। ভারত সরকার এবং RBI কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে বিদেশি বিনিয়োগকে ভারতের মাটিতে টেনে আনছে তা সত্যিই প্রশংসনীয়। জুনের এই কয়েকটা দিনের রেজাল্ট আমাদের বুঝিয়ে দিচ্ছে যে পলিসি সঠিক হলে ভারতের প্রতি গ্লোবাল ইনভেস্টরদের ভরসা কতটা অটুট থাকতে পারে। আগামী দিনগুলোতে এই বিশাল পরিমাণ অর্থ ভারতের ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিকে কোন উচ্চতায় নিয়ে যায় সেটাই এখন দেখার। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয় RBI এর এই মাস্টার স্ট্রোক ভারতের অর্থনীতিকে কতটা এগিয়ে নিয়ে যাবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।